আজ আমরা ফ্লুইড বা প্রবাহীর প্রবাহ কিভাবে হয় সেটা নিয়ে কয়েকটা ঘটনা দেখব। প্রবাহী বা ফ্লুইড বলতে বেসিক্যালি তরল বা গ্যাস দুটোকেই বোঝায়। আমরা সাধারণত টার্বুলেন্ট বা অশান্ত প্রকৃতির প্রবাহই দেখতে পাই, যেমন বায়ু প্রবাহ সব সময় অশান্ত। ধূপের ধোঁয়া বা ফ্ল্যাগের মুভমেন্ট লক্ষ্য করলে অশান্ত প্রবাহ বোঝা যায়। তবে কোনো প্রবাহীর একটি উল্লেখযোগ্য ধর্ম হলো যে বয়ে চলার সময় তার বেগ বেড়ে যায়, আর বেগ বাড়ার সাথে সাথেই চাপ কমে যায়। সহজ করে ভাবলে এটাই হলো প্রবাহ সম্পর্কে বার্নৌলির নীতি। কয়েকটা ঘটনা আমরা এক এক করে দেখার চেষ্টা করি, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। হাতে ধরে থাকা কাগজের টুকরো নিজের ওজনের জন্য নিচের দিকে বেঁকে যায়। এটাকে সোজা রাখতে গেলে কি করা যেতে পারে? কাগজের উপরে না নিচে, কোথায় ফু দিতে হবে? সাধারণভাবে ভাবলে মনে হবে যেহেতু কাগজ নিচের দিকে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে নিচ থেকে উল্টো দিকে ফু দিতে হবে। কিন্তু না, নিচ থেকে ফু দিলে বাতাসের বেগ বেড়ে যাবে আর এতে চাপ কমে যাবে। আবার কাগজের উপরের দিকে বাতাসের চাপ কিন্তু সেই আগের মতোই, অর্থাৎ বেশিই আছে। ফলে কাগজটি আরো নিচে নেমে যাবে। তাই কাগজের উপরের দিকে ফু দিলে উপরের বাতাসের বেগ বেড়ে যাবে, চাপ কমে যাবে, কিন্তু কাগজের নিচের বাতাসের চাপ বেশি থাকায় চাপের সমতা রাখার জন্য বাতাস নিচ থেকে উপরের দিকে ছুটে আসবে। তাই আমরা কাগজকে উপরে উঠতে দেখছি। এ তো গেল একটা কাগজের টুকরোর গল্প। কিন্তু যদি দুটো কাগজ পাশাপাশি রাখি আর মাঝখান থেকে ফু দেই, তাহলে দেখব দুটো কাগজ একই দিকে ছুটে আসছে। বেশ মজার ঘটনা, তাই না? এখানেও দায়ী বাতাসের বেগ। ফু দেওয়াতে দুটো কাগজের মাঝের বাতাসের বেগ বেড়ে যাওয়ায় চাপ কমে যাচ্ছে। তাই কাগজের উল্টো দিকের বাতাসের চাপ বেশি থাকায় কম চাপের দিকে ছুটে আসছে। তাই আমরা কাগজ দুটোকে কাছাকাছি আসতে দেখছি। আরও একটা কমন ফেনোমেনা দেখে নেওয়া যাক। প্লাস্টিকের একটি প্যাকেটে কিভাবে আমরা বেশি হাওয়া ভরতে পারি। প্রথমেই আমাদের মনে হবে প্লাস্টিকের প্যাকেটের খুব কাছে থেকে জোরে ফু দিলে অনেকটা হাওয়া প্লাস্টিকের মধ্যে ঢুকবে। দেখাই যাক না কি হয়। প্লাস্টিকের মুখের খুব কাছ থেকে ফু দিলে শুধুমাত্র ফুসফুস থেকে আসা বাতাস ব্যাগের ভেতরে প্রবেশ করবে, কিন্তু দূর থেকে ফু দিলে মুখ থেকে বের হওয়া বাতাসের বেগ অনেক বেশি থাকবে। ফলে সেই মুখের সামনের দিকটায় কম চাপের একটা জায়গা থাকবে বা তৈরি হবে, আর চারপাশের উচ্চ চাপে থাকা বাতাসের সমতা রাখার জন্য সেই বাতাস সেদিকে ছুটে আসবে। তাই ব্যাগে খুব সহজেই বাতাস ভরে যাবে। এবার আমরা চলে যাই রেল স্টেশনে। স্টেশনে দাঁড়ালে মাঝে মাঝে আমরা একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন পাস করবে, তাই প্ল্যাটফর্ম থেকে দূরে সরে দাঁড়ানোর জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়। অর্থাৎ দ্রুত বেগে ছুটে চলা ট্রেনের খুব কাছে দাঁড়ানোটা বিপজ্জনক। এখানেও দায়ী সেই বাতাসের চাপ। কারণ ট্রেনের একদম সামনের বাতাস খুব জোরে প্রবাহিত হয়, ফলে ওই জায়গায় বাতাসের চাপ কম থাকে। তখন প্ল্যাটফর্মের দুই ধারে স্থির চাপে দাঁড়িয়ে থাকা মানুষ বা প্ল্যাটফর্মের ধুলো, বালি, কাগজের টুকরো সেই চাপকে বাড়ানোর জন্য গতিশীল ট্রেনের দিকে ছুটে চলে, আর আমাদেরকে সেই দুর্ঘটনা এড়ানোর জন্যই দূরে দাঁড়িয়ে থাকতে হয়। এতগুলো ঘটনা পরপর দেখে এটা অন্তত পরিষ্কার যে বেগ বাড়লেই চাপ কমবে, এবং এই প্রতি ঘটনাই একটি নিয়ম বা নীতিতে চলছে, যা হলো বার্নৌলির নীতি। এবার আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি কেন এমনটা হচ্ছে। এজন্য আমাদের নিতে হবে একটি অসম প্রস্থচ্ছেদের একটি পাইপ। এই পাইপটির মোটা দিক দিয়ে যদি কোনো জল প্রবাহিত হয়, তাহলে আমরা দেখব মোটা দিকে প্রবাহীর বেগ অনেক কম থাকে। প্রশ্ন হলো, প্রবাহী বা জলের এই বেগের সাথে তাহলে চাপের কি সম্পর্ক? আমাদের মনে হতেই পারে যে যেহেতু সরু দিক দিয়ে বেশি বেগে জল বেরোচ্ছে, তাহলে সেখানেই জলের চাপ বেশি হবে। কিন্তু না, বার্নৌলির বক্তব্য হলো ইনকম্প্রেসিবল নন ভিসকাস কোনো প্রবাহীর বেগ যদি স্ট্রিমলাইন বা ধারারেখ হয়, তাহলে পাইপের সরু দিক দিয়ে বেশি বেগে জল প্রবাহিত হলে সেখানে চাপ কম হবে। নিয়মটা এরকম যে যদি কোনো আদর্শ প্রবাহীর কথা আমরা ভাবি, তাহলে সে যেখানেই পাইপের যেখান দিয়েই প্রবাহিত হোক না কেন, পাইপটি সরু বা মোটা, একই লাইন বরাবর কোনো জায়গায় মোট চাপের মান সমান থাকবে। মানে হলো প্রবাহীর একক আয়তনে স্থিতিশক্তি, চাপ শক্তি এবং গতিশক্তির যোগফল একই থাকবে। এর মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার মূলত জলের উচ্চতার জন্য তৈরি হয়, অর্থাৎ ρGH। আমরা যেহেতু এখানে
একটি পাইপের একই উচ্চতায় থাকা দুটি বিন্দুতে চাপের তুলনা করছি, সেক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মান এখানে একই রকম থাকবে। যেহেতু বেগের পার্থক্য রয়েছে, তাই এই দুই প্রস্থচ্ছেদের পাইপে যেখানে বেগ বেশি থাকবে সেখানে স্ট্যাটিক প্রেসার বা স্থির চাপের মান কম হবে। এখন আমরা আরো একটি ঘটনা দিয়ে এটা বোঝার চেষ্টা করছি। বার্নৌলির নীতির একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আমরা কারখানাতে দেখতে পাই। বাইরে থেকে কারখানার যে গঠন আমরা দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে ফ্যাক্টরিতে বেশ কিছু টিনের শেড রয়েছে, আর এর মাঝখানেই ভেন্টিলেশনের জন্য এক ধরনের পাখা এখানে ব্যবহার করা হয়েছে। মজার ব্যাপার হলো কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়াই এই টার্বো ভেন্টিলেটরগুলো ঘোরে। এবার আমরা দেখে নিচ্ছি কিভাবে ভেন্টিলেটরগুলো কাজ করে। কারখানার ভেতরে বাতাস যখন খুব গরম হয়ে যায় তখন গরম হালকা বাতাস ওপরে উঠে আসে, কারণ তাপে বাতাসের অণুগুলোর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাড়ে। গতি বাড়ার জন্য বাতাস যখন এদিক ওদিক ছোটাছুটি শুরু করে, ঘনত্ব কমে যাওয়ায় হালকা বাতাস তখন এই ভেন্টিলেটরের কাছে এসে পৌঁছায়, আর নিচের দিকে ফাঁকা জায়গা পূরণ করার জন্য তুলনামূলকভাবে ঠান্ডা বাতাস সেই জায়গা ফিল আপ করতে ছুটে আসে। একে বলে পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট। ভেন্টিলেটরের ভেতর থেকে গরম বাতাস যখন প্রচন্ড বেগে ফ্যাক্টরির বাইরে বেরোতে থাকে তখন ওই জায়গায় চাপ কমে যায়, আর কারখানার বাইরে ভেন্টিলেটরের চারপাশে ঠান্ডা বাতাসের বেগ কম থাকায় চাপ অনেক বেশি থাকে, তাই সেই জায়গায় ছুটে আসে চাপের সমতা রক্ষা করার জন্য। এভাবে প্রক্রিয়াটা অনেকটা সময় ধরে চলতে থাকে। এই একই ঘটনা যদি আমরা হাতে কলমে করে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কাগজের স্পাইরাল শেপ বানিয়ে নিতে হবে। কাগজের এই স্পাইরাল শেপটি বানানোর পর এটিকে একটা স্ট্যান্ডের উপর রেখে দিলাম। এরপর নিচ থেকে একটি মোমবাতি জ্বালিয়ে একটু তাপ দেওয়ার ব্যবস্থা করলাম। স্পাইরাল শেপটি দেখতে পাবো তাপে স্পাইরাল শেপটি গোল গোল করে ঘুরতে শুরু করেছে, যেমনটা ওই কারখানার ভেন্টিলেশনের পাখাটি ঘুরছিল। তবে ছোটরা যারা এই ভিডিওটা দেখছো তাদের নিজেদের ঘরে এটা না করাই ভালো, কারণ আগুন থেকে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যে হেয়ার ড্রায়ার ব্যবহার করি সেখানেও ড্রায়ারের মুখের দিক থেকে দ্রুত বেগে বাতাস বের হয়। ড্রায়ারের মুখে একটা ফানেলের মতো শেপ করা থাকে, ওখানে যদি একটা পিং পং বল রাখি দেখতে পাবো বলটি ছিটকে বেরিয়ে আসছে না, বরং ফানেলের মুখে ঘুরতে থাকে। এখানে ফানেলের ভেতরের দিকে কাজ করে লো প্রেশার, আর বাইরের দিকে যেখানে বলটা থাকে সেখানটায় হচ্ছে হাই প্রেশার, তাই জন্যই বলটি স্টেডিলি ওখানটায় ঘুরতে পারে। এখানেও বার্নৌলির নীতিই কাজ করে। এছাড়াও এরোপ্লেন কিভাবে ওড়ে, স্প্রেয়ার কিভাবে কাজ করে, এমনকি আমাদের আর্টারিতে যে স্টিফনেস তৈরি হয় সেই সব ঘটনাও আমরা বার্নৌলির নীতি দিয়ে খুব সহজে বুঝতে পারি। তবে আজ এ পর্যন্তই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।